1947 এবং 48 সালের মাঝামাঝি সময়ে দেশের সমস্ত ছোট বড় রাজারা ভারতের সঙ্গে একত্রিত হওয়ার জন্য বিলয়পত্র স্বাক্ষর করছিলেন। তখন একজন রাজা স্বপ্ন দেখেছিলেন তার নিজের একটা স্বতন্ত্র রাষ্ট্র হবে, আর সেই স্বপ্নের উপরে আঘাত হানলেন পাকিস্তান। রাজপুত রাজার অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ভারতের সঙ্গে বিলয়পত্র স্বাক্ষর করেছিলেন। আর এই রাজপুত রাজা হলেন ডোগরা বংশের শেষ রাজা হরি সিং। আজকের এই ভিডিওতে বলবো হরি সিংহ কিভাবে কাশ্মীরের রাজা হয়েছিলেন, তিনি তার শাসনকালে উল্লেখযোগ্য কাজই বা কি করেছিলেন, এবং অনিচ্ছা সত্ত্বেও তিনি কিভাবে বিলয়পত্র স্বাক্ষর করে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিলেন ও স্বাধীনতার পরে তার পরিণতি বা কি হয়েছিল। নমস্কার, অদিতিস লেন্সে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। 1925 সালে মহারাজা হরি সিংহ কাশ্মীরের সিংহাসনে বসেন। তিনি মূলত ডোগরা রাজপুত ছিলেন। 1846 সালে ডোগরা রাজারা কাশ্মীরে তাদের সত্তা কায়েম করেছিলেন। অ্যাংলো শিখ যুদ্ধে শিখরা পরাজিত হবার পরে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তখন গুলাব সিং 75 লক্ষ টাকা দিয়ে জম্মু কাশ্মীর কিনে নেন এবং সেখানকার রাজা হন। গুলাব সিং এর চতুর্থতম বংশধর ছিলেন রাজা হরি সিংহ এবং 1925 সালে তিনি জম্মু কাশ্মীরের সিংহাসনে বসেন। কাশ্মীরের সিংহাসনে মহারাজা হরি সিংহকে বসাবার পেছনে ছিল ব্রিটিশদের বড় চক্রান্ত। আসলে মহারাজা হরি সিংহ ছিলেন মহারাজা প্রতাপ সিং এর ভাইপো। মহারাজা প্রতাপ সিংহ মহারাজা গুলাব সিং ও রণবীর সিং এর পরে জম্মু কাশ্মীরের সিংহাসনে বসেছিলেন। প্রতাপ সিংহ কখনোই চাইতেন না হরি সিংহ রাজা হোক, কিন্তু ইংরেজরা সবসময় হরি সিংহকে গুরুত্ব দিয়েছিলেন। তার কারণ হলো ইংরেজরা কাশ্মীর পলিটিক্সে এমন একজন রাজা চেয়েছিলেন যিনি সবসময় ব্রিটিশদের কাঠপুতুল হয়ে থাকবেন। মহারাজা হরি সিংহ প্রথমে মেও কলেজে, পরে দেরাদুনের ইম্পেরিয়াল ক্যাডেট করে আর্মির ট্রেনিং নিয়েছিলেন। এমনকি প্রথম বিশ্বযুদ্ধে প্রান্তীয় সেনার কমান্ডার ইন চিফ নিযুক্ত হয়েছিলেন এবং আর্মিদের ট্রেনিং দিয়েছিলেন। তার পরিচালনায় আর্মিরা ভালো প্রদর্শন করার ফলে ধীরে ধীরে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠছিলেন। ফলস্বরূপ তিনি কাশ্মীরের দরবারে ভালো পদে নিযুক্ত হয়েছিলেন। 1925 সালে মহারাজা প্রতাপ সিং এর পরে তিনি হয়ে উঠেছিলেন কাশ্মীরের নতুন মহারাজা। মহারাজা হবার পরেই তিনি প্রথমেই কাশ্মীরের উন্নতির দিকে নজর দিয়েছিলেন। 1928 সালে যখন জম্মু কাশ্মীরে বন্যা হয় তখন তিনি সেখানে নিজেই গিয়েছিলেন পরিদর্শন করতে। পরবর্তীকালে তিনি জম্মুতে 50টি এবং লাদাখের দিকে 10টি স্কুল নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। এমনকি স্কুল নির্মাণের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফ্রিতে কাঠের ব্যবস্থাও তিনিই করেছিলেন। মহারাজা হরি সিংহ তার রাজত্বকালে ছেলেদের জন্য বিয়ের বয়স 18 এবং মেয়েদের জন্য 14 বছর পর্যন্ত নির্ধারণ করেছিলেন এবং সেই সময় বাচ্চাদের জন্য টিকাকরণের ব্যবস্থাও করেছিলেন। কৃষকদের উন্নতির জন্য কৃষি সহায়তা অধিনিয়ম চালু করেছিলেন। এই সব কিছুর পাশাপাশি 1932 সালের অক্টোবর মাসে মহারাজা হরি সিংহ কাশ্মীরের সমস্ত মন্দিরের দরজা দলিতদের জন্য খুলে দিয়েছিলেন। ফলস্বরূপ তাকে কাশ্মীরি পণ্ডিতদের জনরোষের মুখে পড়তে হয়েছিল। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না মহারাজা হরি সিংহ সেই রাজা যিনি কাশ্মীরের বাহিরের কোনো ব্যক্তি যাতে জম্মু কাশ্মীরের ভেতরে জমি কিনতে না পারে সেই আইন তৈরি করেছিলেন। 31শে জানুয়ারি 1927 সালে উনি ওই একই আইনে জারি করেন। তাতে লেখা ছিল মহারাজা গুলাব সিং রাজা হওয়ার আগে থেকেই কাশ্মীরে বসবাস করতেন তারাই শুধু কাশ্মীরের নাগরিক। সঙ্গে কাশ্মীরের বাইরে বসবাসকারী কোনো ব্যক্তির জমি কেনা বেচা, চাকরি পাওয়া ও ঠিকাদারির উপরে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ভারত স্বাধীন হওয়ার পরে হরি সিং এর এই আইন অনুচ্ছেদ 370 ধারা হিসেবে কাশ্মীরের উপরে বহাল ছিল। अनुच्छेद 370 के सभी खंड लागू नहीं होंगे सिवाय खंड 1 के। পরবর্তীকালে এই ধারা 2019 সালে অনুচ্ছেদ 370 তুলে দেওয়া হয়েছিল। নতুন আইন জারি করার পরে মহারাজা হরি সিংহ তার রাজসভা থেকে শুরু করে সেনাবাহিনীতে রাজপুত ডোগরাদের বেশি প্রাধান্য দিয়েছিলেন। তার এই পদক্ষেপের ফলে অনেক কাশ্মীরি প্রজারা তার বিরোধিতা করে।
কাশ্মীরে যখন মুসলিম স্টুডেন্টরা পড়াশোনা করে ন্যায্য চাকরির জন্য আন্দোলন করছিলেন, তখন কাশ্মীরি পণ্ডিতরাও পিছিয়ে রইল না। ফলস্বরূপ এখান থেকেই হিন্দু মুসলিমের বিবাদ শুরু হয়। 1930-এর দশকে মুসলিম রাজনেতা শেখ আবদুল্লাহ কংগ্রেসের প্রভাবে এসে সেকুলার ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন এবং ডোগরা ব্রিটিশ শাসনের হাত থেকে কাশ্মীরের স্বাধীনতার শঙ্খনাদ করেছিলেন। এরই মধ্যে তৃতীয় গোলটেবিল বৈঠকে মহারাজা হরি সিংহ ব্রিটিশ কমনওয়েলথ গেমসে ভারতীয়দের জন্য সম অধিকারের কথা বলেন এবং তার সাথে রাজাদের অল ইন্ডিয়া ফেডারেশনের যোগদান দেওয়ার জন্য প্রস্তাব রেখেছিলেন। তার এই প্রস্তাবে রেগে যান। 1940 সালে যখন কাশ্মীরের চারিদিক অশান্ত হয়ে উঠেছিল, তখন ইংরেজরা তা দমন করার পরিবর্তে মুসলিমদের পাশে গিয়ে শুভাকাঙ্ক্ষী হিসেবে দাঁড়ালেন। ফলস্বরূপ ধীরে ধীরে মহারাজা হরি সিংহের জনপ্রিয়তা কমতে থাকলো। এই পরিস্থিতিতে তিনি এক ব্রিটিশ আধিকারিক ক্যালভিনকে কাশ্মীরের পিএম পদে নিযুক্ত করেন এবং রাজ্যের যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো যেমন গৃহ মন্ত্রণালয়, রাজস্ব বিভাগ এবং পুলিশ বিভাগে নিজেদের আধিকারিক নিযুক্ত করেন। 1946 সালে শেখ আবদুল্লাহ ভারত ছাড়ার মতন কাশ্মীর ছাড়ো আন্দোলন শুরু করেন। ফলস্বরূপ কাশ্মীর ঘাটিতে চরম অশান্তির সৃষ্টি হয়। 15ই আগস্ট 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন জম্মু কাশ্মীরও স্বাধীন হয়। স্বাধীনতার পরে মহারাজ হরি সিংহকে ইংরেজদের বদলে ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। তিনি তখন কারোর সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীন আলাদা রাষ্ট্র হয়ে থাকতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব ছিল না। একদিকে ছিলেন মোহাম্মদ জিন্নাহ, যিনি কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, কারণ কাশ্মীরের জনসংখ্যা অধিকাংশই ছিল মুসলিম, কিন্তু রাজা ছিলেন হিন্দু। অন্যদিকে সর্দার বল্লভভাই প্যাটেল প্রথমে কাশ্মীর নিয়ে খুব একটা গুরুত্ব দেননি। পরবর্তীকালে হায়দ্রাবাদে জিন্নাহ ষড়যন্ত্রে বিরক্ত হয়ে তিনিও কাশ্মীর নিয়ে ভাবতে শুরু করেছিলেন। এরই মধ্যে পাকিস্তান কাশ্মীর দখল করার জন্য প্রথমে নাকাবন্দি, পরে কাভালিয়ার বেশে পাকিস্তানি সেনা পাঠানো হয় কাশ্মীরে যুদ্ধ করার জন্য এবং এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল অপারেশন গুলমার্গ। অন্যদিকে মহারাজা হরি সিংহের সেনাবাহিনীর থেকে পাকিস্তানি সেনাবাহিনী বেশি শক্তিশালী ছিল। তখন তিনি বাধ্য হয়ে ভারতীয় সেনার সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারত তখন বিলয়পত্র স্বাক্ষর ছাড়া সাহায্য করতে রাজি হয়নি, যার ফলস্বরূপ 26শে অক্টোবর 1947 সালে স্বাধীনতার 2 মাস পরেই মহারাজা হরি সিংহ ভারতের সঙ্গে বিলয়পত্র স্বাক্ষর করেন। এইভাবে তার স্বাধীন ডোগরাস্থানের স্বপ্ন অপূর্ণ থেকে যায়। 26শে অক্টোবর কাশ্মীরের রাজা হিসেবে শেষ দিন ছিল তার। তিনি পরের দিন জম্মুর প্রাসাদে চলে আসেন। অবশেষে মুম্বাইতে তার জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন। 1961 সালে 26শে এপ্রিল তিনি মারা যান। এই ছিল বিলয়পত্রের কাহিনী। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।